দর্শক, আমরা কথায় কথায় নতুন বন্দোবস্ত বলছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসবে, এসেছে। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করার সময় পুরনোকে আমরা তাড়িয়ে দিয়েছি, ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছি। আগের যত কালিমা সেগুলো ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে ফেলেছি। এখন একটা স্বর্ণালী যুগ। এখন সব কিছুতে নতুনত্ব আছে। নতুন করে আমরা শুরু করছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এরকম বহু আশার কথা আমাদেরকে শোনানো হচ্ছে, আমাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে, আমাদের স্বপ্নের গালগল্প গেলানো হচ্ছে। ঠিক সেই সময় দেখছি রাজনীতিতে আদতে নতুন বন্দোবস্ত বলে আমরা কিছুই পাচ্ছি না। যা চলছে সব কিছুই পুরনো সেই বস্তাপচা বন্দোবস্ত, যে বন্দোবস্ত দেখতে দেখতে আমরা কাহিল হয়ে পড়েছি। এবারের নির্বাচন যেমন, নির্বাচনের প্রচারণাতেও যদি আপনি লক্ষ্য করেন তাহলেও সেই বস্তাপচা পুরনো বন্দোবস্তই আছে। নতুন বন্দোবস্তের ছিটে ফোঁটাও নেই। এমনকি নতুন বন্দোবস্তের স্বপ্ন যারা দেখিয়েছিল সেই নতুন রাজনৈতিক দল, তারা পর্যন্ত পুরনো বন্দোবস্ত এত শক্তভাবে আঁকড়ে ধরেছে, মনে হচ্ছে তারাই ওই পুরনো বন্দোবস্তের ধারক এবং বাহক। আমরা প্রচারণায় একে অপরকে আক্রমণ করা, গীবত করা, নিজেদের কথার চাইতে অন্যের সমালোচনা বেশি করা, অন্যকে কিভাবে পরাস্ত করতে হবে সেই কৌশল, সেই যে পুরনো রীতি, রাজনৈতিক রীতি, সেই রীতি পুরাতন দল তো অবশ্যই, নতুন এই রাজনৈতিক দলটা পর্যন্ত বেশি করে আঁকড়ে ধরেছে। প্রতিনিয়ত আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ভিডিও, নানা ছবি, নানা ফটোকার্ড। সেগুলো নিয়েই বাংলা ট্রিবিউন একটা মজার নিউজ করেছে। সেই নিউজটাকে নিয়ে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করব যে এ পর্যন্ত পুরনো বন্দোবস্তের কি কি উদাহরণ দেখলাম, তার মধ্যে একটিও নতুন বন্দোবস্ত দেখতে পেলাম কিনা কিংবা খুঁজে পেলাম কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুরনো বন্দোবস্তের কথা। হতাশা আমাদের কাটছেই না। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এই আগামী নির্বাচনের পরেও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ছিটে ফোঁটাও যে আমরা দিতে পারবো না, সেটা একেবারে পরিষ্কার। আগে নানাভাবে নিপীড়ন নির্যাতনের চিত্র আমরা দেখেছি। সেই নিপীড়ন নির্যাতনের এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সেই রূপটা হচ্ছে মব আমাদেরকে একেবারে ছেয়ে ধরেছে। এরই মাঝে নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করেও এই ব্যাপারটা থেমে থাকেনি। সারা দেশে সহিংসতা, সংঘর্ষ, ওই একই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত। আবার মঞ্চে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের যে সকল কথাবার্তা, সেই কথাবার্তাগুলো প্রমাণ করে যে আমরা কোনো কিছুই ভুলিনি। অযথাই অন্যকে দোষ দিয়ে আমরা একই রকম বন্দোবস্ত চালু রেখেছি। কি বলছে বাংলা ট্রিবিউন? তাদের শিরোনামে বলছে, প্রচারণা কৌশলে সেই পুরনো বন্দোবস্ত। সেখানে তারা তুলে এনেছে 2024 আগস্টের পর থেকে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ছিল নতুন বন্দোবস্ত বা সংস্কার। অর্থনৈতিক কাঠামো পুনরুদ্ধার সহ আরও কিছু ব্যাখ্যা সেখানে থাকলেও নির্বাচনী প্রচারকালে দেখা মিলছে সেই পুরনো বন্দোবস্তের, সেই পুরনো ব্যক্তিগত আক্রমণ, সেই রাস্তা বন্ধ করে মিছিল মিটিং, ফুটপাত বন্ধ করে নির্বাচনী প্রচারণা বুথ, সেই হানাহানি, সেই পারস্পরিক কটূক্তির বন্যা। প্রচারণা শুরুর 10 দিনের মাথায় বড় দুই দলের শীর্ষ নেতারা ছুটছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। জনসভায় দেশ নিয়ে নিজেদের পরিকল্পনা জানানোর পাশাপাশি করছেন প্রতিপক্ষের সমালোচনা। যতটা না দেশ নিয়ে কথা বলছেন, নিজেদের নিয়ে কথা বলছেন, তার চেয়ে বেশি প্রতিপক্ষের সমালোচনা করছেন। যদিও মুখে বলছেন সমালোচনা না করে তারা শান্তি, ঐক্য চান। এই পুরনো প্রচারণার ধরনে কেবল পুরনো দলগুলোই যে পড়ছে তা নয়, এর মধ্যে নতুনদেরও একই রকমের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, বরং আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি একটা মাত্র আসন ঢাকা 8-এ লক্ষ্য করেন, ঢাকা 8-এ কী হচ্ছে, এক এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8-এ যা শুরু করেছেন, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন যে সকল ভিডিও
এগুলো এগুলো আসলে চোখে দেখা যায় না। যে সকল ভিডিও, যে সকল তথ্য বেরিয়ে আসছে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার যে নগ্ন প্রয়াস, সেগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তে থাকার কথা ছিল না, কিন্তু আমরা সেগুলো থেকে মুক্ত হতে পারছি না। তর্ক রূপ নিচ্ছে কটূক্তিতে। তর্ক তো ভালো জিনিস, যে তর্ক বিতর্ক হবে, তর্ক বিতর্কের মাধ্যমে একটা ভালো রেজাল্ট আসবে, কিন্তু সেটা কটূক্তি হচ্ছে, সেটা নগ্নতাই রূপ নিচ্ছে এবং এতটাই নগ্নতাই রূপ নিচ্ছে কখনো কখনো সেগুলো শ্রবণ অযোগ্য হয়ে পড়ছে। প্রচারণার শুরু থেকে বিএনপি ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিকে সমালোচনা করছে, বিএনপির এই কার্ডের সমালোচনা করছে জামাতের ১১ দলীয় জোট, আর বিএনপির পক্ষ থেকে কখনো ৭১-এর ভূমিকা, কখনো ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার প্রক্রিয়াকে সমালোচনা করা হচ্ছে। নির্বাচন পর্যালোচকরা বলছেন এটা কেবল সমালোচনার জায়গায় থাকলে ভালো, ব্যক্তিগত আক্রমণে গেলে সেই পুরনো নিয়মে ফিরে যাওয়া হবে। ৩০ জানুয়ারি কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির শফিকুর রহমান বিএনপির সমালোচনা করে বলেন, ঘরে ঘরে এখন কার্ড বিতরণ হচ্ছে, নাম তার ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেওয়া হবে মায়ের হাতে, বাবার হাতে না। কি চমৎকার! এক হাতে ফ্যামিলি কার্ড, আর এক হাতে মায়ের গায়ে হাত। বাংলাদেশের মানুষকে এত বোকা মনে করেছেন? সবাই নিজের বুঝটা ভালো করেই বোঝে। আমার মায়েরা এখন ওপেনলি বলেন তারা এই অনিরাপদ বাংলাদেশ দেখতে চান না, তারা একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চান। মায়েরা মনে করেন দাড়িপাল্লা আর তার সঙ্গীরাই তাদের নিরাপত্তা দিতে পারবে। কি ভয়াবহ অভিযোগ! চিন্তা করেন যে ফ্যামিলি কার্ড দেওয়ার সময় এক হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর এক হাতে নারীর শরীর স্পর্শ করা হবে, এরকম অভিযোগ করা হচ্ছে। এই যে অভিযোগের নগ্নতা, এখান থেকে আমরা কি শিখব, কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার স্যাপার আমরা দেখব, সেটা একটা ব্যাপার। এর আগে প্রতিপক্ষের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে জামাত আমির বলেন ৫ আগস্টের পর ঝিনাইদহে নাকি চাঁদার রেট বেড়ে গেছে। যারা চাঁদাবাজি করেন তাদের লজ্জা হওয়া উচিত, কারণ একজন মানুষ খেটে খেটে টাকা উপার্জন করেন আর আপনারা তাতে ভাগ বসান। ২৯ জানুয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, এক স্বৈরাচারকে হটিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসতে দিতে চায় না। চাঁদাবাজির রাজনীতির কাছে দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। একের পর এক সমালোচনার মুখে রাজশাহী মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা ঝগড়া বিবাদের মধ্যে যেতে চাই না। আমরা আজ এখানে দাঁড়িয়ে কারো সমালোচনা করছি না, কারণ আমি যদি সমালোচনা করি আমাদের কোনো লাভ হবে না। আমাদের পেট ভরবে, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আপনাদের কৃষি ঋণ মওকুফ হবে না। এই কথা যেমন বলেছেন, তেমনি গতকালকে আমরা দেখেছি যশোরে তিনি এই কথাও বলেছেন যে জামাতের যে এক্স হ্যান্ডেল আইডি, সেখানে যে বিভৎস রকমের পোস্ট করা হয়েছিল, সেটা জামাতের দাবি যে হ্যাক হয়েছে, সেই দাবি নাকচ করে দিয়েছেন তারেক রহমান, যে না, এগুলো সব মিথ্যা কথা, বানোয়াট কথা, হ্যাক হয়নি, এটা তাদেরই দৃষ্টিভঙ্গি। এটা পোস্ট করার পরে বিপদে পড়ে সমালোচনার মুখে এখন হ্যাকের নাটক করছে। প্রতিপক্ষ এবং অভ্যন্তরীণ কোন্দল বাড়ছে, এটাও বলা হচ্ছে। প্রচারণা শুরু হওয়ার পর থেকে দলের অভ্যন্তরে এবং প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের মাত্রা বাড়ছে। এরই মাঝে সারা দেশে বেসরকারি সংস্থা টিআইবির তথ্য মতে ১৫ জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যদিও সরকার থেকে ৫ জনের কথা স্বীকার করা হয়েছে। এই যে ব্যাপারগুলো হচ্ছে একের পর এক, আইন এবং সালিশ কেন্দ্রর হিসাব অনুযায়ী জানুয়ারি মাসের ১ থেকে ৩১ পর্যন্ত কমপক্ষে ৭৫টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকার এখন পর্যন্ত ২৭৪টি সংঘর্ষের ঘটনার কথা স্বীকার করেছে আনুষ্ঠানিকভাবে। এই ঘটনাগুলো বলছে যে এই নির্বাচনে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পাচ্ছি না। বাংলা ট্রিবিউন বলছে প্রার্থীরা কি করতে পারবেন না, কিন্তু করছেন। এই যে আচরণবিধির কথা বলা হচ্ছে, যে প্রার্থীরা কি করতে পারবেন না, সেখানে যদি আমি এত কথা বলি, জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটে এমন কোনো সড়ক বা জনপথে সমাবেশ করা যাবে না। এছাড়া দেশের বাইরে বা বিদেশের মাটিতে কোনো নির্বাচনী প্রচারণা চালানো সম্পূর্ণ নিষেধ। ব্যক্তিগত
রীতিমতো কুৎসা রটানো, অশালীন বক্তব্য, নারী, সংখ্যালঘু, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডার মতো উপাসনালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কিন্তু গত কিছুদিনের পর্যালোচনায় দেখা যাচ্ছে যে এর একটিও মানা হচ্ছে না। রাস্তা বন্ধ করে, ফুটপাত বন্ধ করে যেমন সমাবেশ হচ্ছে, তেমনি স্কুল, কলেজে, মন্দির, মাদ্রাসা, গির্জা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রচারণার কাজ চলছে। সব মিলে কটূক্তি, নারী, সংখ্যালঘু এই বিষয়গুলো আসছে, কোনো কিছুই মানা হচ্ছে না। যদি কোনো কিছুই মানা না হয় তাহলে আমরা এই জাতিকে নতুন কী রাজনৈতিক বন্দোবস্ত দিলাম? এই সরকার 9 মাস এত মিটিং করে কি সংস্কার করলো? একটিও তো সংস্কারের কথা আমরা মাথায় রাখছি না। একটাও নতুন পথে আমাদের পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারছি না। সুতরাং ব্যাপারটা ওই দাঁড়াচ্ছে যে লাউ সেই কদু। এই যে লাউ সেই কদু, এখানে বাংলা ট্রিবিউন তার রিপোর্টে একেবারে স্পেশালি ঢাকা 8 আসনের প্রসঙ্গ সামনে নিয়ে এসেছে। বলছে ঢাকা 8 আসনে দ্বন্দ্ব সবচেয়ে বেশি। ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস, বিএনপির মির্জা আব্বাস হেভিওয়েট প্রার্থী, তার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো অনেকে বলছেন যে এটা একটা সার্কাস তৈরি হয়েছে। এই সার্কাস তৈরি হওয়া এই ব্যাপারগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে এই মানে ভিডিও যখন করছি তার কিছুক্ষণ আগে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেনানিবাসের গেটে জামাতের একজন প্রার্থী, যিনি ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যেভাবে তর্ক করেছেন, সেনাবাহিনীকে যেভাবে বীভৎস ভাষায় গালিগালাজ করেছেন, সেনাবাহিনী নাকি কোনো দলের জন্য জিব্বা দিয়ে রাস্তা চেটে পরিষ্কার করে দিচ্ছে আর জামাতের বেলায় বাধা দিচ্ছে, এই ধরনের ভয়াবহ অভিযোগ করেছেন। 24-এর আন্দোলনের সময় সেনাবাহিনী নাকি জামাতের পা ধরেছিল। এই ব্যাপারগুলো মানে কারণটা কি? কারণ হচ্ছে সেনানিবাসে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার নিয়ম নেই। সেহেতু তাকে গেটে আটকে দেওয়া হয়েছে। তার গানম্যান ছিল, গানম্যানকে ঢুকতে দেওয়া হবে না। তিনি কেন তাকে ঢুকতে দেয়া হবে না এই স্বাধীন দেশে, দেশটা মনে হচ্ছে তার নিজের, এই স্বাধীন দেশে কেন তাকে ঢুকতে দেয়া হবে না? কেন সেনাবাহিনী একেবারে তারেক রহমানের প্রসঙ্গ টেনে নিয়ে বলছেন এভাবে বিভৎসভাবে যে একজনের জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন আর একজনকে বাধা দিচ্ছেন? এই ধরনের যে ব্যাপারগুলো, এটা কোনোভাবেই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে পারি না। এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদেরকে নতুন কিছুই দেবে না। আমরা শুধুমাত্র এটাই এখন বিবেচনা করতে বাধ্য হব যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে রাজনৈতিক দলগুলো এক ধরনের ভণ্ডামি আমাদের সামনে করেছে। আদতে তারা পুরনোকেই আঁকড়ে ধরে রেখেছে, বরং পুরনো সময়ের চাইতে আরও বেশি আক্রমণাত্মক হয়েছে তারা, আরও বেশি হিংসাত্মক হয়েছে তারা। তাদের মুখের ভাষা থেকে শুরু করে কাজের পরিধি কোনো কিছুতেই শালীনতা একেবারেই দেখা যাচ্ছে না। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।